জয়নিং টপিকটা অতি সহজভাবে আমি আমার 100% দিয়ে তোমাদেরকে বোঝাবো। যতটা সহজভাবে বোঝানো যায় সেই চেষ্টাটা করব। ইংলিশ গ্রামারের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারই একটা অংশ হচ্ছে জয়নিং। পরীক্ষার সময় আমাদের জয়নিং করতে দেয়, বা পরীক্ষার সময় শুধু করতে দেবে এমনটা কেন? আমরা ছোটবেলায় রাইটিং লিখি ছোটদের মতো, আমি ভাত খাই দাড়ি, আমি তারপরে মাঠে যাই দাড়ি, আমি তারপরে ঘুমোতে যাই দাড়ি, ছোট ছোট করে ছোটবেলায় লিখি না? বড় বেলায় এরকম ছোট ছোট করে লেখা যায় না, তাহলে কোয়ালিটি ভালো হয় না। তখন আমাদেরকে ওই একই টাইপের কথাকে জয়েন করতে হয়, ওটাই হচ্ছে জয়নিং। মানে দুটো কথা তাকে জয়েন করতে হবে, এই হচ্ছে জয়নিং। আমাদের পরীক্ষার সময় জয়নিং দেয়। এবার জয়নিংটা আমরা ভালো মতো শিখবো। এই জয়নিং এ পুরো ডিটেলসে বিভিন্ন ইংলিশ গ্রামারের বইয়ে একদম ডিটেলস খুঁটিনাটি রয়েছে। অত ডিটেলস খুঁটিনাটি জেনে আমাদের খুব একটা উপকার হবে না, আমাদের সব গুলিয়ে যাবে। তাই আমি অতি সহজভাবে সুন্দর একটা নোটস বানিয়েছি, যেটা তোমাদেরকে দিয়েছি, যার মধ্যে পুরো সুন্দরভাবে জিনিসটা আমি গুছিয়ে দিয়েছি। এবং তারপর আমি 50টা প্র্যাকটিসের জন্য দিয়েছি, যার মধ্যে 10টা আমি এখন করিয়ে দেবো, বাকি 40টা সামনের সপ্তাহে তোমরা করে নিয়ে আসবে, আমি মিলিয়ে দেবো। ঠিক আছে? তো সেই নোটসটা তোমাদের সামনে আমি দেখাই, যেটা সবাইকে দিয়েছি। এই নোটস, এই জেরক্স কপি সবাইকে দিয়েছি তো আমি। এটার মধ্যে প্রথম পেজে আমি কি রেখেছি? আমাদের রুলস, জয়নিং এর ছোট করে রুলস। এই রুলসটা আমি না বুঝিয়ে দিলে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? বা বুঝলেও তুমি 50% বুঝবে, 100% বুঝবে না। তো এই জন্য আমি এটা বুঝিয়ে দেবো বোর্ডে। এবং পরের পেজে আমি কি রেখেছি? এই 50টা প্র্যাকটিস। এবং এই 50টা কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্নপত্র দেখে করা হয়েছে, যে বিভিন্ন স্কুলের পরীক্ষায় এসেছে এমন জয়নিং গুলো এখানে রাখা হয়েছে আলাদা আলাদা করে, যেগুলো প্র্যাকটিস করলে তোমাদের একেবারে রেডি হয়ে যাবে, যে জয়নিং পেরে যাবে। বা পরীক্ষার জন্য দেখবে, পরীক্ষায় যদি জয়নিং দেয় দেখবে এই ধরনের সেন্টেন্স ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। পরীক্ষার সময় তোমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, যদি তোমাদের প্রশ্নপত্র যদি সহজ হয় তাহলে একটা সেন্টেন্স দিয়ে দিল, বললো জয়নিং করো, বোঝা গেল? এবার যদি প্রশ্নপত্রটা আরেকটু টাফ করতে হয় বা একটু অন্যরকম ভাবে ভালো লেভেলের করতে হয়, তখন বলবে সিম্পল সেন্টেন্সে জয়নিং করো, অথবা কমপ্লেক্সে করো, অথবা কম্পাউন্ডে করো। আর একটু ভালো স্তরের যদি প্রশ্নপত্র করতে হয়, তাহলে এই কমপ্লেক্সের মধ্যে যে বিভিন্ন পার্ট রয়েছে, বলতে পারে পাশে ব্র্যাকেট দিয়ে টু টু দিয়ে জয়েন করো, বোঝা গেল? তারপরে অল দো দিয়ে জয়েন করো, এরকম বিভিন্ন জিনিস ইউজ করে। মানে আমি যে কনসেপ্টটা আজকে বোঝাবো এটার উপর ভিত্তি করে বিভিন্ন রকম ভাবে প্রশ্ন হয়। তো এই জন্য আমরা এই সংক্ষেপ অংশটা ছোট্ট করে বুঝবো। তো পরীক্ষার সময় আমাদেরকে যেভাবেই দিক আমরা যেন পারি। তো তার জন্য সেন্টেন্সের যে 3টে অংশ, মানে বাক্য যে 3 রকম ভাবে আমরা বলতে পারি, একটা সরল, একটা যৌগিক, একটা জটিল। এটা তো আমরা জানি, এর আগেও আমরা করেছি ট্রান্সফরমেশনেও। সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, এই 3টে সেন্টেন্সের মধ্যে কোনো না কোনো সেন্টেন্সেই তোমাকে জয়নিং করতে দেবে, বোঝা গেল? তো তোমাদের যেটা আমি দিয়েছি জেরক্সের মধ্যে 3টে সেন্টেন্সই কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আছে প্র্যাকটিসের মধ্যে, এবং লাস্টে কিছু আরো এক্সট্রা দেওয়া হয়েছে মিশিয়ে। আচ্ছা, এবার সবার আগে আমাকে তাহলে বুঝতে হবে যে জয়নিংটা কি। দেখো, জয়নিং মানে যেটা আমি বললাম, দুই বা তার বেশি সেন্টেন্সকে, মানে বাক্যকে এক জায়গায় করে আনা। ঠিক আছে? দেখো কি এখানে আমি লিখেছি, আমি একদম নোটসের মতো লিখেছি, যাতে এটা পড়ে তোমাদের সমস্ত কিছু মনে থাকে। যে জয়নিং মানে হলো দুই বা তার বেশি বাক্যকে যুক্ত করে একটি বাক্যে পরিণত করা, এবং এটি মূলত একটি উপায়ে করা যেতে পারে। একটি বলছি কি, 3টি উপায়ে করা যেতে পারে। মানে দুটো সেন্টেন্সকে আমাকে জয়েন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেটা কি কি 3টি উপায়? যেটা যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে এই 3টের কথাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এটুকু তো আমরা বুঝতে পারছি। স্টেপ বাই স্টেপ একদম জিরো থেকে ভালো করে বুঝবো। দেখো, এখানে দুটি কাজ বা ঘটনাকে এমন ভাবে মেশানো হয় যাতে মূল ক্রিয়া একটাই থাকে। মানে তোমার ছিল দুটো সেন্টেন্স, তুমি তাকে জয়েন করে দিলা, এখানে একটা ভার্ব ছিল, এখানে একটা ভার্ব ছিল। সিম্পল সেন্টেন্সে যখন তুমি জয়েনিং করবে, তখন এখানে যে একটা মেন ভার্ব, এখানে একটা মেন ভার্ব, দুটো মেন ভার্ব আর লাগবে না, তখন একখানা তুমি মেন ভার্ব বানাবা। ওই একটা মেন ভার্বের মধ্যে দিয়ে পুরো সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে, মেইন ভার্ব। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে এটা হবে। আচ্ছা, এবার আমি একটুখানি সিম্পল সেন্টেন্সে জয়েনিং কত রকম ভাবে হতে পারে। দেখো, একটা যে পার্টিসিপেল ইউজ করে হতে পারে, আর কি হতে পারে, ইনফিনিটিভ ইউজ করে হতে পারে, ঠিক আছে? আর একটা কি হতে পারে, আর একটা হচ্ছে টু টু ব্যবহার করে হতে পারে। তো আমি একদম সহজ করে সুন্দর করে করেছি। মানে তোমাকে ধরো বললে জয়েনিং করো, তোমাকে বললো না সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তোমাকে ব্র্যাকেটে লিখে দিল, বললো পার্টিসিপেল ব্যবহার করে জয়েনিং করো, অথবা তোমাকে বললো সিম্পলে করো।
অথবা তোমাকে বলে ইনফিনিটিভ ইউজ করে করো, কত রকম ভাবে বলতে পারে, যেটা আমি বারবার বলছি। তো তোমাকে যদি পার্টিসিপেল ইউজ করে করতে হয়, তো পার্টিসিপেল মানে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। এবং এখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, যে দুটো কাজ, তার মধ্যে একটা কাজ যেটা আগে হয়েছে সেই সেন্টেন্সের ভার্বের ফার্স্ট ফর্ম বানাতে হবে, তার সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে। এটা আমি এর আগেও বলেছি, বহুবার বলেছি, যারা পুরনো গ্রামার করেছে আমার কাছে তারা জানে। দুটো কাজ, তার মধ্যে একটা কাজ একটু আগে হলো, একটা পরে হলো। যেটা আগে হলো সেই কাজের যে ভার্বটা, তাকে ফার্স্ট ফর্ম বানাবো, তার সাথে আইএনজি যুক্ত করে দেবো, করে জয়েনিং করে দেবো। আমি মুখে যা বলছি সেগুলো সেন্টেন্সের মধ্যে দিয়ে সব বলবো। যেমন একটা সেন্টেন্স দেখো, যে হি স দা পুলিশ, হি র্যান অ্যাওয়ে। দুটো কাজ তো, দেখো সাবজেক্ট কিন্তু একটাই। হ্যাঁ, তো এই ব্যক্তি দুটো কাজ করলো। প্রথম কাজ কি, সে পুলিশটাকে দেখলো। দ্বিতীয় কাজ কি, সে পালিয়ে গেল। তাহলে দুটোর মধ্যে প্রথম কাজ কোনটা, পুলিশকে দেখা। তাহলে সেই কাজের ভার্ব কোনটা, সো এটা কি ভার্বের ফার্স্ট ফর্ম, এটা কোন ফর্ম, সেকেন্ড ফর্ম। তাহলে এটাকে আমি ফার্স্ট ফর্ম বানাবো, তাহলে ফার্স্ট ফর্ম কি হবে, সি, এস ডবল ই সি, তার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো, তাই তো। তাহলে হি স, এটা পুরোটা কেটে দেবো, কি করব, সিং। আচ্ছা, কি দেখেছে সে, পুলিশ, কমা দেবো, এদিকে যা আছে তাই বসিয়ে দেবো, ব্যাস জয়েনিং হয়ে গেল। তো তোমাকে যখন এই সেন্টেন্সটা দিয়ে ব্র্যাকেটে দিয়ে দেবে যে পার্টিসিপেল ইউজ করে জয়েন করো, অথবা জয়েনিং করো, অথবা সিম্পল সেন্টেন্সে জয়েনিং করো, পারবে না তখন। যদি তোমাদেরকে কোনো রকম নির্দেশ না দেয় যে কিসে করতে হবে, বললে জয়েনিং করো, তখন তুমি যে কোনো ভাবেই করতে পারো। আর যদি নির্দেশ পাশে দিয়ে দেয়, যেটা দেবে সেভাবেই করতে হবে। তাহলে এইটা হচ্ছে একরকম ফর্মুলা, যেটা সিম্পল সেন্টেন্সের বিরাট ফেমাস, যে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিম্পল সেন্টেন্সে জয়েনিং এ এটা আমাদের ইউজ করতে হয়। এটা আমরা তাহলে বুঝতে পেরেছি তো, যেটা একবার বুঝে যাবো, যেটা না বারবার না আর বুঝতে হয়। হ্যাঁ, দুটো কাজ, একটা কাজ আগে হচ্ছে, যেটা আগে হচ্ছে তার ভার্বটাকে ফার্স্ট ফর্ম বানাবো, তার সাথে আইএনজি যুক্ত করে দেবো, আর প্রথম সাবজেক্ট ভার্বটাকে সরিয়ে দেবো। পরের সেন্টেন্সে যে সাবজেক্ট ভার্বদের যা আছে পুরোটাকেই তো নেবো, ওখানে কোনো কিছু বাদ দিচ্ছি না। বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তোমাকে বলতে পারে ইনফিনিটিভ দিয়ে তাহলে জয়েনিং করে দেখাও, ইনফিনিটিভ ইউজ করে, অথবা সিম্পল সেন্টেন্স, যে কোনো ভাবে বলতে পারে। যদি ইনফিনিটিভ মানেই তুমি জানো টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, আমরা জানি তো টু প্লাস ভি1 হচ্ছে ইনফিনিটিভ। তাহলে স্যার কোন ধরনের সেন্টেন্স আমরা ইনফিনিটিভ ইউজ করে করব, আমাদেরকে জানতে হবে। তোমাকে তোমাকে এটার সাথে বলে দেবে যে টু ইনফিনিটিভ যোগ করে দাও, হবে না, এটার সাথে ইনফিনিটিভ যোগ করে হবে না। ইনফিনিটিভ যুক্ত করে তোমাকে করতে দেবে কোন সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা কোনো উদ্দেশ্য বা কারণ বোঝাবে। ওরা সেন্টেন্স বুঝেই তোমাকে দেবে। সেটা কি জিনিস, আই হ্যাভ সাম ডিউটিস, আমার কিছু কর্তব্য রয়েছে। ডিউটি মানে কর্তব্য, আমার কিছু কর্তব্য রয়েছে। আই মাস্ট পারফর্ম দেম, আমার অবশ্যই সেটাকে পারফর্ম করতে হবে, মানে সেটাকে আমাকে মেটাতে হবে। তাহলে আমার এইটা মেটানোর আমার মানে আমার কর্তব্য রয়েছে তো এটার উদ্দেশ্যে, যেটা আমাকে করতে হবে, এই উদ্দেশ্যে আমাকে ডিউটিটাকে পালন করতে হবে। তাহলে এখানে একটা উদ্দেশ্য বা এরকম টাইপের কিছু বোঝাচ্ছে, উদ্দেশ্য বা কারণ টাইপের বোঝাচ্ছে, যে আমার ডিউটি থাকার কারণ হচ্ছে আমাকে ওইটা করতে হবে, বা আমার ওটার কারণে আমাকে তো ডিউটি দিয়েছে ওটা করতে হবে। এইরকম যখন সেন্স হবে, তখন আমরা কি করব, তখন টু প্লাস ভি1 দিয়ে আমাদের জিনিসটা কমপ্লিট হবে। তখন আমরা কিভাবে করব, দেখো তখন আমরা করব আই হ্যাভ সাম ডিউটিস, আই হ্যাভ সাম ডিউটিস, যেমন আছে প্রথম অংশে পুরোটাই রাখবো। প্রথম কথা কোনটা, প্রথম কথাটা আমার ডিউটি রয়েছে, আমাকে পারফর্ম করতে হবে, আমাকে পারফর্ম করতে হবে, আমাকে ডিউটি রয়েছে, কথাটা উল্টো হয়ে যাচ্ছে। আমার ডিউটি রয়েছে, আমার কর্তব্য ওটা পারফর্ম করা, আমাকে এই ডিউটিটা দেওয়া হয়েছে। তাহলে প্রথম যে কাহিনীটা হচ্ছে ডিউটিটা রয়েছে, তাহলে সেটা পুরোটা লিখলাম। আর পরের অংশে কি করব, ভার্বকে খুঁজবো। ভার্ব কি আছে, যখনই ইনফিনিটিভ দিয়ে কিছু করতে বলে তখনই তুমি দেখবে যে পরের অংশে ভার্ব কোথায় আছে। সেই ভার্বটা যদি থার্ড ফর্মে থাকে তাকে ফার্স্ট ফর্ম বানাতে হবে, সেকেন্ড ফর্মে থাকলে তাকে ফার্স্ট ফর্ম বানাতে হবে। তাহলে স্যার কি করে বুঝবো ফার্স্ট ফর্ম না থার্ড ফর্ম, দেখো মাস্ট, মাস্ট তো মোডাল অক্সিলারি ভার্ব, তো যে কোনো মোডাল অক্সিলারি ভার্ব থাকলে তারপরে কোনো ভার্ব থাকলে সেই ভার্বটা সবসময় ফার্স্ট ফর্ম হয়। তাহলে একে নিয়ে আর ফার্স্ট ফর্ম বানাতে হবেই না, এ তো ফার্স্ট ফর্ম হয়েই রয়েছে। তাহলে এই যে পারফর্ম, এটা আমি বসিয়ে দেবো, তার আগে টু বসিয়ে দেবো। তাহলে সেন্টেন্সটা কেমন দাঁড়াচ্ছে, আই হ্যাভ সাম ডিউটিস টু পারফর্ম, আমার কিছু ডিউটি রয়েছে পারফর্ম করার জন্য। জয়েন হয়ে গেল, ছোট্ট সেন্টেন্স তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার দেখো টু টু, তাহলে এটা তো আমরা জানি, এর আগেও কদিন আগে ট্রান্সফরমেশনে করলাম, ভীষণ ফেমাস। টি ডবল টু, এই টুটা মানে হচ্ছে খুব,
তাই তো? আচ্ছা, যখন তোমাকে বলবে এটা দিয়ে তুমি জয়েনিং করো, তখন তোমার সেন্টেন্সটা কেমন হবে বলো তো? তোমাকে তখন সেন্টেন্সটা দেবে নেতিবাচক সেন্স। বোঝা গেল? নেতিবাচক, না বাচক। আমি অসুস্থ, আমি যেতে পারিনি। আমি দুর্বল, আমি খেতে পারিনি। না কথাটা রয়েছে না নেতিবাচক। তাহলে এখানে কি আছে? হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। তাই তো? নেতিবাচক তো, ক্যান নট ওয়াক তো। তাহলে এই সেন্টেন্স কি করব? এই সেন্টেন্স করা খুব সহজ এবং পরীক্ষায় খুব পরিমাণে আসে। ঠিক আছে? এগুলোকে অনেক রকম ভাবে দেয়। এই যে উইক আছে, আরো অনেক কিছু আছে, এই মুহূর্তে মাথায় আসছে না। আচ্ছা, তাহলে ভেরিটাকে আমরা কেটে দেবো, তাই তো? কেটে দিয়ে কি করব? টি ডবল ও টু। আর যেহেতু এখানে আমি একটা সাবজেক্ট নিয়ে নিয়েছি, তাহলে রিপিট করার কোনো আর প্রয়োজন আছে? এই আর এই ক্যান নটটাকে তোমাকে উড়িয়ে দিতে হবে। তোমাকে ভার্বটাকে খুঁজতে হবে। ওই যে পরে তো আমাকে টু দিয়ে জয়েন করতে হবে, তাই তো? যখনই টু দিয়ে জয়েন করতে হবে তখনই টু এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম চাই। তাহলে এখানে ভার্ব কোনটা? ওয়াক। এটাই ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে টু ওয়াক। বলো এটা কি করে বুঝলাম ফার্স্ট ফর্ম? ওয়াকটা ভার্বের ফার্স্ট ফর্ম কি করে বুঝলাম? আমি ধরো ভার্ব ক্যান নট, যে ক্যান নট, কুড নট, মোডাল অক্সিলারি ভার্ব, এগুলো সব মোডালের মধ্যেই তো পড়ছে, তার মানে এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম। পারবো তো? এইগুলো কিন্তু পরীক্ষায় দেয়, পারতেই হবে, এগুলো বহুবার কিন্তু আমাদের চোখের সামনে আসছে। আচ্ছা, এবার যেটুকু আমি পেলাম এটুকু আমি সিম্পল সেন্টেন্সের একটা জিস্ট সুন্দর করে সহজ করে তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আচ্ছা, এবার আমরা কোনটা করব? এবার আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং শিখতে হবে। হ্যাঁ, সিম্পল তো বুঝে গেছি, এবার কম্পাউন্ড। দেখো কম্পাউন্ডে এই যে ফ্যান বয়েজ, এটা একটু মনে রাখতে হবে। কম্পাউন্ডটা কি? এখানেও তাই, দুটো তো বাক্যই থাকবে, দুটো স্বাধীন বাক্য, তাকে লিঙ্কার দিয়ে যুক্ত করতে হবে, এটাই তো জয়েনিং হবে, দুটো স্বাধীন বাক্য। তো এখানে মনে রাখার আমি একটা ট্রিক্স দিয়েছি, সেটা হচ্ছে ফ্যান বয়। ফ্যান বয়টা কি দেখো, পরের লাইনে দিয়েছি আমি। দেখো ফ্যান বয়ের এফ কোথায়? এ পুড়ে গেছে তাহলে। আচ্ছা, ফ্যান বয়টা রাখা হয়েছে, তো এফটাকে ফর বলা হচ্ছে, ফর। ঠিক আছে? তোমাদের এই নোটসেই আছে, আছে না? যেটা দিয়েছি এই যে। তো এখানে আমাদের এফ হচ্ছে কি? ফর, তাই তো? আর এ হচ্ছে কি? অ্যান্ড। এন হচ্ছে নর, বাট, অর, ইয়েট, সো। তো এই জিনিসগুলো দিয়ে তোমাকে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করতে হবে। তোমাকে দিল কম্পাউন্ড সেন্টেন্সে জয়েনিং করো, তখন ব্র্যাকেটের পাশে দিয়ে দেবে যে ফর দিয়ে যুক্ত করো, অথবা দিল না, বললো কম্পাউন্ডে করো, তখন তোমাকে সবার আগে বুঝতে হবে কম্পাউন্ডে তো করতে বলেছে, ঠিক আছে, আমি কোনটাকে ইউজ করব? ফরকে ইউজ করব, না অ্যান্ডকে ইউজ করব, না নরকে ইউজ করব, কাকে ইউজ করব জানতে হবে তো। আমি যে কোনো জিনিস, আমাকে যদি বলে দেয় ফর দিয়ে করো, তাহলে তো ওই রকম টাইপেরই সেন্টেন্স দেবে যেটা দিয়ে ফর দিয়ে করা যায়। যদি না উল্লেখ করে দেয়, তাহলে আমাকে বুঝতে হবে কোনটার সাথে ফর যাবে, কোনটার সাথে অ্যান্ড যাবে, কোনটার সাথে বাট যাবে। সেটার তো নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমরা ছোট্ট করে জেনে নেবো। দেখো অ্যান্ড কোথায় বসবে? অ্যান্ড কোথায় বসবে? সমজাতীয় তত্ত্ব, মানে একই টাইপের কথা। হ্যাঁ, সে একজন সিঙ্গার, সে একজন ডান্সার, একই টাইপের, সেখানে আমাকে বলবে অ্যান্ড দিয়ে করো, আমি তখন অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবো। মানে সেন্টেন্সটা ধরো এরকম দেবে, হি ইজ আ সিঙ্গার ফুল স্টপ, হি ইজ আ ডান্সার ফুল স্টপ। আমি দেখছি একই টাইপের কথা, একই সাবজেক্ট, আমি অ্যান্ড দিয়ে সিঙ্গার আর ডান্সারকে জুড়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, বাট যখন বিপরীত কথা থাকে, বিপরীত, তাই তো, যে হি ইজ পোর, হি ইজ অনেস্ট, এরকম দিয়ে দিল, তখন আমি কি লিখবো? তখন আর অ্যান্ড লিখবো? তখন বাট লিখবো, যেহেতু বিপরীত কথা। তাহলে সবার আগে জয়েনিং করতে গেলে সেন্টেন্সটা পড়ে তার বাংলা মানে একটু বুঝতে হবে, তাহলেই তুমি জয়েনিংটা প্রপার করতে পারবে। অর, অর যখন অপশন বোঝায়, দেখো রিড কেয়ারফুলি অর ইউ ফেইল, তুমি, তোমার কাছে অপশন রয়েছে, ভালো করে পড়ো, ভালো করে পড়ো, না হলে ফেল করবা, আর ভালো করে পড়লে পাস করবা, ভালো করে না পড়লে ফেল করবা। তুমি কোন অপশনটা নেবা তুমি চয়েস করে নাও। তো অপশন বোঝালে অর। আর সো, দেয়ার ফর, এগুলো হচ্ছে তাই। সো হচ্ছে তাই, দেয়ার ফর, দেয়ার ফর মানে অতএব। তো এইরকম যখন সেন্স হবে, যেমন হি ওয়াজ ইল, সো হি কুড নট কাম, এটা জয়েনিং করা রয়েছে, কিন্তু তোমাকে সেন্টেন্সটাকে জয়েনিং করে তো দেবে না, তোমাকে এটা করতে হবে। কিরকম দিতে পারে? হি ওয়াজ ইল, হি কুড নট কাম, তখন আমি কি করব? কমা দিয়ে সো বসিয়ে দিলাম, কারণ সে ইল বলেই তো সে আসতে পারেনি, তাহলে এটা তো মানে এটা তো ওইরকমই সেন্স বোঝাচ্ছে, তাই না? তাই, তাই সে আসতে পারেনি, অথবা অতএব, একই তো সেন্স। তো আমাকে সেন্টেন্স পড়ে বুঝতে হবে কোনটার সাথে কোন লিঙ্কারটা যেতে পারে, এটা বোঝা কি খুব কঠিন জিনিস? সেন্টেন্সের একটু অর্থ পড়লেই তো আমরা বুঝতে পারছি
যে এক জাতীয় হলে অ্যান্ড, বিপরীত হলে বাট, অপশন বোঝালে অর, আর তাই, সুতরাং, অতএব বোঝালে সো। এই কটা মনে রাখলেই যথেষ্ট। হ্যাঁ হি ওয়াজ ইলের পরে কমা হলো কেন? কই? হ্যাঁ হ্যাঁ, কমা দেওয়ার দরকার নেই। আচ্ছা এবার দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স মানে কি? জটিল, আমরা জানি তো। এটা সহজ কথাকে জটিল করে বলা, তাই তো? দেখো এক্ষেত্রে জয়নিং এ তোমাকে দিতে পারে রিলেটিভ প্রোনাউন ইউজ করে করো, তাই তো? আর কি দিতে পারে? তোমাকে বলতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে করো। 11-12 যখন তোমাকে জয়নিং দেবে তখন তো এরকম ভাবে দেবে। আর কি বলতে পারে? তোমাকে বলতে পারে ইফ, আনলেস এগুলো ব্যবহার করো, দো, অলদো এগুলো ব্যবহার করো, অ্যাজ, বিকজ এগুলো ব্যবহার করো। ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে দিতে পারে। এগুলো পার্সোনালি আলাদা আলাদা দিতে পারে, অথবা বলতে পারে অ্যাডভার্বিয়াল ক্লজ। এবার তুমি সেন্টেন্সটা পড়ে বুঝতে হবে কোনটার সাথে তুমি অ্যাজ, বিকজ ব্যবহার করতে পারো, কোনটার সাথে দো, অলদো এগুলো ব্যবহার করতে পারো। আচ্ছা আর কি হতে পারে? নাউন ক্লজ। নাউন ক্লজ দিয়ে যেমন দ্যাট, হোয়াট এগুলো দিয়ে করতে দিতে পারে। আচ্ছা প্রত্যেকটা জিনিস আমি একটু এবার বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা তোমাকে বলতে পারে রিলেটিভ প্রোনাউন ইউজ করে করো। সবার আগে বুঝতে হবে রিলেটিভ প্রোনাউনটা কি। রিলেটিভ প্রোনাউন মানেই তোমার মাথার মধ্যে আসা উচিত হু, হুইচ, দ্যাট, হোয়ার, এইগুলো, এই WH ওয়ার্ডগুলো, এগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। এগুলো আমি সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা একটা আমি এখানে রয়েওছি, আমি দেখিয়ে দিচ্ছি। আই স আ বয়, হি ওয়াজ ক্রাইং। তাহলে আমি দেখেছি একটা কাকে? ছেলেকে। হি ওয়াজ ক্রাইং, যে কাঁদছিল, তাই তো? তাহলে এখানে তোমাকে পাশে দিয়ে দেবে যে কি জয়নিং করো। কোন সেন্টেন্সে বলতে পারে? কমপ্লেক্স সেন্টেন্সে, অথবা বলতে পারে রিলেটিভ প্রোনাউন ইউজ করে করো। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন ইউজ হবে কিনা কি করে বুঝবো? আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে এ বয়। বয় তো মানুষ, মানুষ হলে তারপরে হু বসবে, বোঝা গেল? যদি মানুষের জায়গায় বস্তু হয় তাহলে হুইচ বসবে, মনে থাকবে তো। সেখানে আর হি কথাটা ইউজ করার দরকার নেই, কারণ এই বয় আর হি এই দুটো তো একই জিনিস। আমি জয়েন করছি, জয়েন করা মানে একটার মধ্যে একই টাইপের জিনিস থাকবে না। একটাকে নেব, তাহলে প্রথমটাকে নিলাম, তার পরিবর্তে পরের বার আমি হু নিলাম, বাকি যা আছে তাই থাকলো, জয়নিং হয়ে গেল। আচ্ছা এবার দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ। হ্যাঁ হ্যাঁ, বস্তু দ্যাটও বসাতে পারিস। আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজ দেখো এখানে কারণ, সময়, শর্ত যদি বোঝানো হয়, যেমন সেন্টেন্স দেখো অ্যাডভার্বিয়াল ক্লজে কারণ, শর্ত এগুলো বোঝায়। কারণ কোন কারণে হয়েছে, যেমন সেখানে অ্যাজ, বিকজ। যেমন এখানে আমার জয়নিং করা রয়েছে, আমি সেন্টেন্স দুটো বলে দিচ্ছি, সেন্টেন্স দুটো কেমন হতে পারে। যে হি ওয়াজ লেট, হি মিসড দ্য বাস, এরকম দুটো সেন্টেন্স ধরে রয়েছে। হি ওয়াজ লেট আর কি হি মিসড দ্য বাস। তোমাকে বলে জয়নিং করো কি দিয়ে? অ্যাজ অথবা বিকজ ইউজ করে। তখন তুমি ভাববে অ্যাজটাকে নিয়ে আমি কোথায় যাব, কোথায় বসাবো, কমাটা তুলে বসিয়ে দেবো। তখন তোমাকে বুঝতে হবে এই সেন্টেন্সটা পড়ে মানেটা বোঝার চেষ্টা করি তো। হি ওয়াজ লেট, সে দেরি করেছিল। হি মিসড দ্য বাস, সে বাসটা মিস করেছিল। তার মানে সে দেরি করেছিল বলেই তো বাসটা মিস করেছিল। তাহলে যেটা আগের ঘটনা, মানে যেটা করেছে বলে ওটা হলো, তার আগে আমি কি বসিয়ে দেবো? অ্যাজ বসিয়ে দেবো, অ্যাজ হি ওয়াজ লেট। বোঝা গেল? শুরুতে হলে অ্যাজ দিয়ে ভালো লাগে, শেষে হলো এখানে বিকজটা এখানে ভালো যাবে না, এখানে অ্যাজটাই ভালো যাবে। পরে এখানে বিকজ তো লাগবেই না, কিছু সেন্টেন্সে বিকজ লাগবে, কিছু সেন্টেন্সে অ্যাজ লাগবে, সেটা পড়ে পড়ে তুমি প্র্যাকটিস করতে করতে বুঝবে। ঠিক আছে, শুরুর ক্ষেত্রে সবসময় অ্যাজ দিয়েই বসাবে, তাহলে ভালো লাগবে। আচ্ছা এবার দো অলদো। দো অলদো মানে কি? যদিও। তাহলে তোমাকে সেন্টেন্স কেমন দিতে পারে? হি ওয়ার্কড হার্ড, হি ডিড নট উইন। দুটো আলাদা আলাদা সেন্টেন্স। তাহলে সে কঠিন পরিশ্রম করেছে, সে জিততে পারেনি, বিপরীত কথা হয়ে গেল। তোমাকে তো কম্পাউন্ডে বলেনি, কম্পাউন্ডে বললে তুমি ওখান থেকে বাট ফাট কিছু একটা আনতে পারতো, তোমাকে বলেছে কমপ্লেক্সে করো, অথবা তোমাকে আরো নির্দিষ্ট করে দিয়েছে দো অলদো দিয়ে করো। তুমি তখন কি করবে? যে যদিও সে কঠিন পরিশ্রম করেছিল, সে পারেনি করতে, তাহলে বিপরীত কথা এরকম টাইপে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো যে কোনো একটা ব্যবহার করতে পারি। দো হি ওয়ার্কড হার্ড, হি ডিড নট উইন, অথবা অলদো হি ওয়ার্কড হার্ড, হি ডিড নট উইন। হয়ে গেল জয়নিং। আচ্ছা এবার ইফ, আনলেস। ইফ যদি বোঝায়, আর আনলেস যদি না বোঝায়। হ্যাঁ, সেন্টেন্সটা কেমন হতে পারে দেখো, এখানে আমি করেই দিচ্ছি। ইফ ইউ স্টাডি ইউ উইল
পাস। যদি তুমি পড়াশোনা করো তুমি পাস করবে, যদি তুমি পড়াশোনা না করো তুমি পাস করবে না। তাহলে ইফ ইউ স্টাডি, ইফ এর জায়গায় আমি এখানে দিয়ে দিতে পারি আনলেস, তাহলে কি দাঁড়াচ্ছে আনলেস ইউ স্টাডি, তাহলে ইউ উইল পাস হবে না, তখন কি হয়ে যাবে ফেল হয়ে যাবে। বোঝা গেল? আর হোয়েন ইউজ করে, যেমন দেখুন আই উইল গো হোয়েন হি কামস, আমি যাব যখন সে আসবে। তো এইরকম ভাবে বোঝানো হলো। এরপরে আছে আচ্ছা নাউন ক্লজ। আচ্ছা নাউন ক্লজে দ্যাট আর হোয়াট ইউজ করে আমাদেরকে করতে হবে। যেমন দেখো হি ইজ অনেস্ট, এভরিওয়ান নোজ ইট। দেখো সে অনেস্ট আর সবাই কিন্তু এটা জানে। তোমাকে বলে জয়নিং করো, নাউন ক্লজ দিয়ে করো, ঠিক আছে, অথবা দ্যাট হোয়াট ইউজ করে করো, বিভিন্ন রকম ভাবে বলতে পারে। তাহলে আমরা কি করব, এভরিওয়ান নোজ, সবাই জানে, হ্যাঁ, তখনই এই দ্যাট কথাটা আসবে। দ্যাট যে কি জানে, হি ইজ অনেস্ট। এই জয়নিং এ যেটুকু রুলস এর মধ্যে দিয়ে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করলাম, বাদ বাকি পুরোটাই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এখানে কোনো কিছু মুখস্থের ব্যাপার নয়, এখানে তুমি যত ওই টাইপের সেন্টেন্স করবে তত তুমি পারবে। তাই সবাইকে স্বাবলম্বী বানানোর জন্য কোনো উত্তর কিন্তু নেই, শুধু প্রশ্ন সমেত এই সেটটা দেওয়া হয়েছে। ভুল হোক ঠিক হোক যাই হোক আমরা ভুলটাও করে নিয়ে আসবো। আমরা ইংলিশ লাইনটাকে লিখবো খাতায় কালো কালির পেন দিয়ে, তারপরে আমরা আমাদের মতো চেষ্টা করব তার নিচে একটা লাইন ফাঁকা রাখবো, যেটা হচ্ছে পরের দিন আমি যখন মেলাবো তখন ঠিকঠাক করে দেবো। এই জয়নিং এগুলো কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে পারে না। তোমার এই স্কুলের অনেক ক্লাসমেট আছে পারে না, তারা কেন পারে না দেখো, তোমাদেরকে আমি বোঝালাম, কিছু জন তো খুব ভালো বুঝেছে, কিছু জনের কিন্তু বোরিং লাগছে আমার কথাগুলো। কেন? কারণ এটা তো অতটা ওরকম নয় যে তোমাকে আমি উৎফুল্লতায় ভরিয়ে দেবো, তোমাকে এখানে মন দিতে হবে। তাই এটাই সুযোগ, এই দুটো ক্লাসে আমাকে বুঝে নিতে হবে, তা না হলে আমাকে ধাক্কা খেতে হবে। তুমি এবার বুঝবে না, তোমাকে সামনে বছর বুঝতেই হবে, সামনে বছর বুঝবে না তারপরে বছর বুঝতেই হবে। ইংলিশ গ্রামার একটা এমন একটা জিনিস, তুমি ভাবছো আমি এটা শিখবো না, তোমাকে তো ছাড়বেই না, পরের ক্লাসেও তো সেই একই ইংলিশ গ্রামার রয়েছে। তাই শিখতে যখন হবে একবারই আমরা শিখে নেব, আমি সেই পদ্ধতিতেই চেষ্টা করছি। আচ্ছা তাহলে এইখানে আমি একটা শর্টকাট জিনিস রেখেছি, দেখো কি রেখেছি, যে আমরা তাহলে এবার স্যার জয়নিং করব, ঠিক আছে, আমাকে শর্টে একটু ছোট করে বলো তো, এত কিছু তো বললাম। দেখো সবার আগে আমাকে সেন্স বুঝতে হবে, সেন্টেন্সটার সেন্স মানে একটা অর্থ, মানে সেন্টেন্সটা পরে আমি কি বুঝতে পারছি, কারণ বোঝাচ্ছে নাকি বিপরীত কিছু বোঝাচ্ছে নাকি সময় বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই তিনটের মধ্যেই বোঝায়, হয় কারণ বোঝায় বা বিপরীত কোনো কিছু বোঝায় অথবা কোনো সময় বোঝায়। দেখো যদি কারণ বোঝায়, যদি কারণ বোঝায় তাহলে তুমি এইগুলোকে ইউজ করে করবে, অ্যাজ, বিকজ, সো। তোমাকে বললো না জয়নিং কিসে করতে, বললো যে জয়নিং করো, হ্যাঁ, তখন যদি দেখো কারণ বোঝাচ্ছে তুমি এইগুলোর মধ্যে কোনো একটা বসাবে, ঠিক আছে। যদি বিপরীত কিছু বোঝায় তাহলে বাট বসাবে, কম্পাউন্ড সেন্টেন্সে যদি বলে দেয় বাট, আর কমপ্লেক্স সেন্টেন্সে বললে এগুলো বসাবে দো, হাউএভার। আচ্ছা যদি উদ্দেশ্য বোঝায়, দেখলাম তো টু, সিম্পল সেন্টেন্সে, তাই তো। এছাড়াও ইন অর্ডার টু, সো দ্যাট, কমপ্লেক্স, এখানে কিন্তু পুরো কিন্তু একটা মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তিনটেরই একটা জিস্ট এখানে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে তুমি সব পারবে। আচ্ছা আর কি করব, আর আমাদের রুলস কি মনে রাখতে হবে, অপ্রয়োজনীয় শব্দ আমাদেরকে বাদ দিতে হবে। রিডান্ডেন্ট এই ওয়ার্ডটার মানে হচ্ছে অপ্রয়োজনীয়। এবার এখানে একটা সেন্টেন্স আনা হয়েছে, হ্যাঁ, এই সেন্টেন্সটা তোমাকে সিম্পলে দিলে তুমি কেমন ভাবে করবে, কম্পাউন্ডে দিলে কেমন ভাবে করবে, কমপ্লেক্সে দিলে কেমন ভাবে করবে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে একটু বিষয়বস্তুটা বুঝে নাও। আর আর 5টা কি 6টা মিনিট লাগবে, একটু সবাই ধৈর্য ধরে বস। আচ্ছা হি ওয়ার্কড হার্ড, হি ফেইলড, ঠিক আছে, তোমাকে বললে সিম্পলে, তুমি সিম্পলে করার সময় আগে সেন্সটা বোঝো, এখানে সেন্সটা কি দাঁড়াচ্ছে, সে কঠিন পরিশ্রম করেছে, সে ফেল করেছে, তার মানে সে কঠিন পরিশ্রম করা সত্ত্বেও সে ফেল করেছে। এক্ষেত্রে আমরা ইনস্পাইট অফ, এটার মানে হচ্ছে সত্ত্বেও, এটার পরে আমরা ভার্বের আইএনজি বসাবো, কোন ভার্ব, যে ভার্বটা প্রথমের ভার্ব, যেটা প্রথম জিনিসটা, যে সে তো আগে হার্ড ওয়ার্ক করেছে তারপর তো সে ফেল করেছে, তাহলে প্রথম কাজের যে ভার্বটা তার ফার্স্ট ফর্ম করে তাকে আইএনজি করব, বাদ বাকি এখান থেকে যা থাকবে সব বসিয়ে দেবো, ফুল স্টপটা কমা হয়ে যাবে আর এটা ছোট হাতের এইচ হয়ে যাবে, বুঝতে পেরেছি। আচ্ছা যদি কম্পাউন্ডে বলে তাহলে কি করব, কম্পাউন্ডের ক্ষেত্রে আমি পড়ে দেখব কথাটা কি একই রকম না বিপরীত, দেখছি বিপরীত কথা, তাই না, সে কঠিন পরিশ্রম করেছে তার তো পাস করা উচিত, সে ফেল করলো, বিপরীত কথা, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, বাট ইউজ করব,
বুঝতে পারছি, বাট ইউজ করে দিলাম। আচ্ছা, যখন কমপ্লেক্সে করব তখন আমি দেখবো এ তো বিপরীত কথা, তাহলে যদিও কথাটা আসছে, যদিও, তাই না? তাহলে অলদো, হি ওয়ার্কড হার্ড যেমন আছে তেমন বসিয়ে দিলাম, হি ফেল যেমন আছে তেমন বসিয়ে দিলাম। বুঝতে পেরেছি? এখানে 3টে সেন্টেন্সের মধ্যে দিয়ে জিসটা বোঝানো হলো। এবার 10টা সেন্টেন্স তাড়াতাড়ি করে দেখে নাও। আমি 10টা তাহলে করাচ্ছি না, এখন সময় নেই, 5টা সেন্টেন্স তাড়াতাড়ি করে আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। মাঝখানে কয়টা হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। হি হেয়ার্ড দ্য নিউজ, হি ফেইন্টেড, তাই তো? দুটো কাজ না? এই যে আমি কিন্তু এখানে বিশ্লেষণ করে হিন্টস লিখে দিয়েছি যে দুটি কাজ পরপর ঘটলে প্রথম ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? এটা ভার্ব হবে বি আর বি, তাই তো? যেটা আমি একটু আগে বোঝালাম, এটা তো আর ডিটেলস বোঝানোর দরকার নেই, তাই না? সে নিউজটা শুনেছে, সে ফেইন্টেড হয়ে গেছে, তাহলে প্রথম কাজটা কি? নিউজটা শুনেছে, তাহলে এটা কি হবে? হিয়ারিং দ্য নিউজ কমা হি ফেইন্টেড। এটা নিয়ে আর ডিটেলস এখন বোঝাতে ইচ্ছা করছে না, যেহেতু একটু আগেই বোঝালাম। তারপরটা দেখো, দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। আচ্ছা, এইটা ভালো করে বুঝে নাও। এইটার মধ্যে দিয়ে আমরা কিন্তু রুলস এর মধ্যে দিয়ে পুরোটা মোটামুটি বুঝেছি, কিন্তু বাকি পুরো কিন্তু কমপ্লিট হয়নি। এবার প্র্যাকটিসের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে স্ট্রং বানাবো, কারণ প্র্যাকটিসে আলাদা আলাদা সেন্টেন্সে আলাদা কন্ডিশন আসবে। দ্য সান রোজ, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। দেখো এখানে কিন্তু সাবজেক্ট আলাদা, প্রথমে কে আছে? দ্য সান, পরে কে আছে? দ্য ফগ। যখন এরকম সাবজেক্ট আলাদা হবে তোমাকে বলবে জয়নিং করো, কিসে? সিম্পল সেন্টেন্সে। ভালো করে মাথায় রাখতে হবে, তোমাকে বললে জয়নিং করো সিম্পল সেন্টেন্সে, তুমি সেন্টেন্সটা পড়ে দেখলে সাবজেক্ট আলাদা, তখন তুমি কি করবে? তখন তুমি করবে কিচ্ছু না, একদম সহজ, একদম সহজ। কি করব? এখানে সাবজেক্ট হচ্ছে দা সান, আর রোজ হচ্ছে কি? ভার্ব। আমরা এই দুটোর মাঝখানে হ্যাভিং কে বসাবো। কাকে? হ্যাভিং কে। আর হ্যাভিং যেহেতু হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে, আর হ্যাভ ভার্বরা কি করে? তারপরে ভার্বের থার্ড ফর্ম নেয় না, তাই রোজটাকে কি করব? রাইজেন। আর কিচ্ছু না, যা আছে সব এক, শুধু যেহেতু এই সেন্টেন্সটাকে এর সাথে জুড়ে দেওয়া হচ্ছে তাই ফুল স্টপটাকে কমাতে পরিণত করব। দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমাদের কাছে আসে, আমরা কিন্তু বুঝতে পারি না কেন হ্যাভিং হলো, তাই তো? তাহলে হ্যাভিংটা কেন হলো? হ্যাভিংটা কখন হবে? হ্যাভিং তখনই হবে যখন আমাকে বলে সিম্পল সেন্টেন্সে জয়নিং করো, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে দুটো সাবজেক্ট আলাদা, তখন তখন আমি প্রথম সাবজেক্টটা বসাবো, হ্যাভিং বসাবো, প্রথম সাবজেক্টে যে ভার্বটা এসেছিল তার থার্ড ফর্ম বানাবো, তারপর ফুল স্টপ তুলে দিয়ে কমা করব, বাদ বাকি যা আছে বসিয়ে দেবো। বুঝতে পেরেছি? তো সেটা আমি বিশ্লেষণ করে এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো, হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক। এটা তো হয়ে গেল একটু আগে, তাই তো? এটা একটু আগে বিশ্লেষণ এটাই হলো। এই যে অসমর্থ যখন বোঝাবে টু, এটা আর বোঝাচ্ছি না। আই হ্যাভ নো মানি, আই ক্যান নট গিভ ইউ। আই হ্যাভ নো মানি, আমার কাছে কোনো টাকা নেই, আই ক্যান নট গিভ ইউ, আমি তোমাকে দিতে পারবো না, তাই তো? তোমাকে বললে সিম্পল সেন্টেন্সে জয়নিং করো। দেখো এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, তোমাকে টাকা দেওয়ার যে উদ্দেশ্যে, আমার তো কোনো টাকাই নেই, তোমাকে কি দেবো? এখানে একটা উদ্দেশ্য বা কারণের একটা সেন্স আসছে, তখন আমি কি করব? আই হ্যাভ নো মানি, আগেরটার মতো, ওই যে বোঝালাম একটু আগে, প্রথম অংশটা যেমন আছে তেমনই বসাবো। দ্বিতীয় অংশে আমি দেখবো যেহেতু এখানে টু দিয়ে আমায় করতে হবে, তো টু বসানোর পরে আমি দ্বিতীয় অংশের ভার্বকে খুঁজবো। ভার্ব কোথায়? এই যে গিভ, এ তো ফার্স্ট ফর্মেই আছে। কেন? কারণ তার আগে ক্যান নট ছিল, তাই তো? তাহলে গিভ ইউ যেমন আছে তেমন, এখানে আই ছিল বলে আই আর নেবো না, আর আই না নিলে ক্যান নটের আর কি কাজ? হি টুক হিজ হ্যাট, হি ওয়েন্ট আউট। দেখো এই সেন্টেন্সের মধ্যে আমরা কি পাচ্ছি? এখানেও কিন্তু দুটো ঘটনা পাচ্ছি। সে তার হ্যাটটাকে নিয়েছে, তাই তো? টুপিটাকে নিয়েছে। হি ওয়েন্ট আউট, সে চলে গিয়েছে। আগে কোনটা ঘটলো? আগে তো টুপিটা নিল, তারপর তো সে চলে গেল। তাহলে তো সোজা হয়ে গেল স্যার, প্রথম ভার্বের সাথে আইএনজি। চলো, প্রথম ভার্ব কি? টুক। টুকের ফার্স্ট ফর্ম কি? টেক। তার সাথে কি করব? আইএনজি, টেকিং। হিজ হ্যাট যেমন আছে বসিয়ে দিলাম, হি ওয়েন্ট আউট দিয়ে দিলাম, ফুল স্টপটা সরিয়ে কমা করে দিলাম, তাই তো? আর এই হিটা নেওয়ার প্রয়োজন নেই তো, এখানের হিটাকে তো আমি সিলেক্ট করেছি। ঠিক আছে, তো এই 5টাই বোঝালাম। বাকি আশা করি 45টা সবাই বাড়িতে করে নিয়ে আসবে। পরের দিন কিন্তু ফার্স্ট মুডে বোঝানো হবে, প্রত্যেকটা আমি মিলিয়ে দেবো। এবং এই যে বিশ্লেষণটা আমি ইচ্ছা করে রেখেছি যাতে তোমাদের বোঝাতে পারি যে কোনটা কি হলো, কেন হলো। ঠিক আছে, তাই সবার প্র্যাকটিস করার প্রয়োজন, এবং এই ক্লাসটা যে আপলোড করা হবে এই ক্লাসটাও দেখা প্রয়োজন, কারণ সেখান থেকেও দেখে তোমার কিছু
লিখে নেওয়া প্রয়োজন, যে কোনটা কেন হলো, তার উদ্দেশ্যে আমি কি লিখেছি বেঙ্গলি লাইনটা, সেটা একটু লিখে লিখে পয়েন্ট করলে নিজেদের খুব ভালো মতো রেডি হবে। ঠিক আছে, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছে। আর তোমরা যারা অনলাইনে ক্লাস করলে তোমাদেরকেও এই প্র্যাকটিস সেটের পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হবে, তোমরা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে। আমি সামনের সপ্তাহে যখন অফলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে বুঝিয়ে মিলিয়ে দেবো, তোমাদেরকেও একই রকম জিনিসটা করা হবে, তখনও তোমরা ক্লাসটা দেখে নিজেরা মিলিয়ে নেবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত।